তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের পর্ব 3 এমসিকিউ এবং সিকিউ সলভিংয়ে। আমরা পর্ব 1 এবং পর্ব 2-এ আমরা শুধুমাত্র হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ হিসাবের বইসমূহ অধ্যায়ে শুধুমাত্র জাবেদা, বিশেষ জাবেদা প্রকারভেদ এবং খতিয়ান নিয়ে সার্বিক আলোচনা করেছি। 1 এবং 2 পর্বে এই সকল বেসিক জিনিসপাতিগুলো আলোচনা করার পর আমরা 3 নম্বর পর্বে আমরা এই সকল টপিক সংশ্লিষ্ট সিকিউ এবং এমসিকিউ সলভিংয়ে আজকে করব। এবং আমাদের পর্ব 4 এবং পর্ব 5-এ আমরা আলোচনা করব হচ্ছে নগদান বই সম্পর্কে এবং পরবর্তীতে আমরা ধীরে ধীরে আমাদের নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদাও নিয়ে আমরা বিস্তর আলোচনা করব। অর্থাৎ তোমরা এই প্লে লিস্টে হিসাব বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় হিসাবে বইসমূহ নিয়ে একটা বিস্তর আলোচনা, বিস্তর ধারণা এমসিকিউ এবং সিকিউ সলভিংয়ের মাধ্যমে কনসেপ্ট ক্লিয়ার তোমাদের হয়ে যাবে। এবং এই প্রথমে বলেছি, আবারও বলছি, এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের সিকিউর ক্ষেত্রে কিন্তু এই অধ্যায় থেকে আমাদের 2টি সিকিউ আসে। সো আমরা আর এই অধ্যায় নিয়ে হেলাফেলা না করে এই অধ্যায় নিয়ে একটু আমরা সিরিয়াস হব। সো আমাদের যেহেতু প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বে আমরা যা পড়েছি, সেই প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বে আমাদের এমসিকিউ সলভিংগুলো আমরা দাঁড়াচ্ছি। আমাদের প্রথম এমসিকিউ, হিসাব বিজ্ঞানের ভিত্তি কোনটি? ক নাম্বার হিসাবের শ্রেণীবিন্যাস, খ ডেবিট এবং ক্রেডিট নির্ধারণ, গ দুতরফা দাখিলা পদ্ধতি, ঘ একতরফা দাখিলা পদ্ধতি। মূলত একতরফা দাখিলা পদ্ধতি আগেই বাদ, হিসাবের শ্রেণীবিন্যাসবাদ। আমাদের মূলত ডেবিট ক্রেডিট নির্ধারণ এবং দুতরফা দাখিলা পদ্ধতি নিয়ে একটু কনফিউশনস, একটু ঝামেলা আছে। সো আমাকে হিসাব বিজ্ঞান হোক কিংবা ম্যানেজমেন্ট হোক, ফাইন্যান্স হোক কিংবা মার্কেটিং, আমাকে যদি অনেক সময় দেখা যায় আমাদের এমসিকিউ কিছু কনফিউজিং উত্তর থাকে, কনফিউজ যেগুলো আমরা একটু কনফিউজ হয়ে যাই, আচ্ছা কোনটা উত্তর কোনটা হবে, সেইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের অপশন কাটা, এটা শেখা। তার মানে আমাদের কোন অপশনটা দরকার না, কোন অপশনটা আমি ফিক্সড, এটা অ্যান্সার হচ্ছে না, সেইটুকু আমরা আগে দাগাবো। তাহলে হিসাব বিজ্ঞানের ভিত্তি একতরফা দাখিলা না, এটা জীবনে পড়িই নেই আমাদের। ঘ বাদ, হিসাবের শ্রেণীবিন্যাসকরণ, এটাও বাদ, এটাও হওয়ার কথা না। মূলত কি হইতে পারে? ডেবিট ক্রেডিট নির্ধারণ কিংবা আমাদের দুতরফা দাখিলা পদ্ধতি, এটা হইতে পারে। সো আমরা এটাই নিয়ে মূলত কথা বলবো যে কোনটা হইতে পারে বা কোনটা চান্সেস আমাদের বেশি। সো আমাকে একটা জিনিস বলতে হবে, ডেবিট এবং ক্রেডিট নির্ধারণ। দেখেন, ডেবিট এবং ক্রেডিট নির্ধারণ পদ্ধতি কিন্তু মূলত কোনো ভিত্তি হইতে পারে না। আমাদের ডেবিট ক্রেডিট কেন নির্ণয় করতেছি? যে ওকে কোনটা আমার সম্পদ না মালিকানা সত্ত্ব, সেটা আমাদের বের করার জন্য ডেবিট ক্রেডিট আমরা নির্ণয় করি। কিন্তু ভিত্তি মানে কি? ভিত্তি মানে হচ্ছে ভাই আমি যে ডেবিট ক্রেডিট নির্ণয় করব, ডেবিট ক্রেডিট কি? দুইটা পক্ষ, ডেবিট একটা পক্ষ, ক্রেডিট একটা পক্ষ। ডেবিট ক্রেডিটে আসতেছে কোথা থেকে? আমার এই দুতরফা দাখিলা থেকে ডেবিট ক্রেডিট আসতেছে। তার মানে দুতরফা দাখিলা কি বলে? একটা হিসেবে দুইটা পক্ষ থাকবে। এই দুইটা পক্ষ কি? ডেবিট এবং ক্রেডিট। তো ডেবিট ক্রেডিট নির্ধারণ পদ্ধতি তো ভিত্তি হইতে পারে না। ডেবিট ক্রেডিট নির্ধারণ পদ্ধতি দুতরফা দাখিলার একটা পার্ট হইতে পারে, কিন্তু যে মানুষ বা যে অপশন নিজেই আরেকটা অপশনের পার্ট, সেই নিশ্চয়ই কোনো ভিত্তি হইতে পারে না। তাহলে আমাদের অ্যান্সার হবে দুতরফা দাখিলা পদ্ধতি। তার মানে আমাদের হিসাব বিজ্ঞান যখন করি, হিসাব বিজ্ঞানের মেইন থিম হইতেছে যে ভাই কোনটা আমার ফার্স্টে যখন কোনো লেনদেন নিব, সেই লেনদেনটাকে আমার আগে হিসাব অনুযায়ী ভাগ করতে হবে। দুইটা পক্ষ আমার বের করতে হবে লেনদেনে, একটা পক্ষ ডেবিট, একটা পক্ষ ক্রেডিট। আরও বিস্তারভাবে যদি বলি, একটা সুবিধা প্রদানকারী আর একটা সুবিধা গ্রহণকারী পক্ষ। সো এটাই হচ্ছে মূলত আমাদের দুতরফা দাখিলা পদ্ধতি, যেটা আমাদের হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি। ওকে, 2 নম্বর প্রশ্ন বলছে দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি বা বৈশিষ্ট্য কি? ভাইয়া মাত্র বললো যে যখন হিসাব বিজ্ঞানে এই যে দুতরফা দাখিলা পদ্ধতি, দুতরফা দাখিলা পদ্ধতি আমার কি বলতেছে? মূলত আমরা যে দুতরফা দাখিলা নিয়ে কথা বলতেছি, দুতরফা দাখিলা আসলে মূলত আমাকে বলতেছে এটা কি? দুতরফা দাখিলা বলতেছে দুটি পক্ষ থাকবে, দুটি পক্ষ থাকবে। দুটি পক্ষ কি কি? একটা ডেবিট পক্ষ আর একটা ক্রেডিট পক্ষ। তার মানে, এবং আমি যে আরেকটু বলি, ডেবিট পক্ষ হচ্ছে সুবিধা গ্রহণকারী আর ক্রেডিট পক্ষ হচ্ছে সুবিধা প্রদানকারী, সুবিধা প্রদানকারী। যদি আমি আপনাদেরকে আরেকটু ব্যাখ্যা দিই, একটা প্রশ্ন দিয়ে আপনারা 2-3টা জিনিস জেনে যাবেন। দেখেন, ডেবিট হচ্ছে মূলত আমাদের বাম পক্ষ বলা হয়,
যদি অনেক সময় সুবিধা গ্রহণকারী বা সুবিধা প্রদানকারী না দেওয়া থাকে, আমাকে ডান পক্ষ বাম পক্ষ দেওয়া থাকতে পারে, আমার এটাও জানতে হবে। একটা হচ্ছে ডান পক্ষ। আমি এখানে দেখতে পাইলাম দুতরফা দাখিলা যখন বলবে, আমার অপশনে কিন্তু পক্ষের কথা বলা আছে, প্রত্যেকটা অপশনে পক্ষের কথা বলা আছে। আমি পক্ষেরটাই আলোচনা করব। তো আমাদের ভাষ্য মতে দুতরফা দাখিলা কয়টা পক্ষ থাকে? দুইটা পক্ষ থাকে। একটা হচ্ছে সুবিধা প্রদানকারী বা গ্রহণকারী, আর একটা হচ্ছে প্রদানকারী। একটা হচ্ছে সুবিধা প্রদানকারী, একটা সুবিধা গ্রহণকারী। তার মানে দুইটা পক্ষের মধ্যে একটা সুবিধা দিবে আর একটা সুবিধা নিবে। কখনো এটাই হবে না যে ভাই দুইটাই সুবিধা দিচ্ছে বা দুইটাই সুবিধা গ্রহণ করছে, এটা কখনো হবে না। দেনা পাওনা একটা সম্পর্ক থাকবে। তো উভয় পক্ষ সুবিধা পাবে, এটা আমার বাদ। উভয় পক্ষ সুবিধা দিবে, এটাও বাদ। কোনো পক্ষ সুবিধা পাবে না, এটাও বাদ। ভাই কোনো পক্ষ কেন সুবিধা পাবে না? একটা পক্ষকে সুবিধা তো পাইতে হবে, নাহলে আমার কেন লেনদেন হবে? কেন আমি এটাকে দুই ভাগে ভাগ করব যদি আমাকে কোনো পক্ষ সুবিধা না পায়? তার মানে আমি এটা বাস্তব উদাহরণ দিতে পারি আপনাদের, যে মনে করো ওই যে আসানটা আমাদের 9-10 আমরা যখন পড়তাম, একটা লেনদেন ছিল যে তাকে কোনো কর্মচারীকে 10,000 টাকা বেতনে নিয়োগ দেওয়া হইলো। ভাই এখানে আমি তাকে সুবিধা দিইও নাই, সে সুবিধা গ্রহণও করে নাই। এখানে কিন্তু লেনদেনই হয় নাই। লেনদেন হওয়া মানে কি? ভাই আমি আপনাকে একটা সুবিধা দিব, হয়তো আর্থিক সুবিধা দিব, টাকা দিব, আমি আপনার কাছ থেকে সুবিধা গ্রহণ করব, বা আপনি সুবিধা গ্রহণ করবেন টাকাটা নিয়ে, এরকম কিন্তু একটা রিলেশনশিপ থাকতে হবে। তাই অ্যান্সার হবে হচ্ছে 1 নাম্বার, এক পক্ষ সুবিধা পাবে আর এক পক্ষ সুবিধা দিবে। তার মানে একটা হবে সুবিধা গ্রহণকারী আর একটা হবে সুবিধা প্রদানকারী। আমাদের এটাও তাহলে আমরা ইনশাল্লাহ ক্লিয়ার। এবার বলছে দুতরফা দাখিলা বলতে মূলত কি বোঝায়? বলতে মূলত কি বোঝায়? ক নম্বর প্রশ্ন বলছে যে প্রতিটি হিসাবকে দুইবার লিপিবদ্ধ করতে হবে। ভাইয়া প্রতি হিসাব যদি দুইবার লিপিবদ্ধ করি, অঙ্কই তো ভুল। দুইবার কেন লিপিবদ্ধ করব? আমার একবার আসছে, একবার লিপিবদ্ধ করব, বাদ। দুই প্রশস্ত বইতে নাম নতুন শুনছি, বাদ। লেনদেনের দ্বৈত সত্তা লিপিবদ্ধকরণ, এটা হইতে পারে। আরেকটা হচ্ছে দুটি হিসাব একত্রে লিপিবদ্ধ করতে হবে। ভাই দুইটা হিসাব কেন একত্রে লিপিবদ্ধ করব? আমার 1 তারিখ দিব, 1 তারিখে যেই হিসাবটা আসবে বা যেই লেনদেনটা আসবে সেটা আমি আগে লিপিবদ্ধ করব। 1 তারিখ শেষ, আমি 3 তারিখ আসছে, 3 তারিখে আমি নতুন হিসাব লিপিবদ্ধ করব, শেষ। আমি কেন একসাথে দুইটা হিসাব লিপিবদ্ধ করতে যাব? এটাও বাদ। তাইলে দ্বৈত সত্তা থাকবে, একটা লেনদেনের দ্বৈত সত্তা থাকবে। অনেকের মনে প্রশ্ন যে ভাইয়া দ্বৈত সত্তা মানে কি? দেখেন, দ্বৈত সত্তা মানে হচ্ছে দুটি হিসাব অথবা দুটি পক্ষ থাকবে, দ্যাট ইজ হোয়াট উই কল ডেবিট এবং ক্রেডিট। লেনদেনে দুটি, তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে? এইটা দ্বৈত সত্তা। ওকে, বলছে দুতরফা দাখিলা পদ্ধতিকে বিজ্ঞানসম্মত পদ্ধতি বলা হয় কেন? দুতরফা দাখিলা পদ্ধতিকে বিজ্ঞানসম্মত পদ্ধতি কেন বলা হয়? ক নাম্বার বলছে এতে বিজ্ঞানের সূত্র প্রয়োগ করা হয়। খ নাম্বার বলছে সম্পদ আদায়ের সঠিক ব্যবহার, সঠিক পরিমাণ জানা। গ নাম্বার বলছে গাণিতিক শুদ্ধতা যাচাই। ঘ নাম্বার বলছে নিট আয়ের পরিমাণ জানা। এখন আমার বিষয়টা হচ্ছে বিজ্ঞানসম্মত কেন বলা হয়। ফার্স্টে আমি একটা অপশন কাটার নিচ থেকে আসি। নিট আয়ের পরিমাণ জানা, ভাইয়া নিট আয়ের পরিমাণ কিসের মাধ্যমে জানি? আর্থিক বিবরণী। দুতরফা দাখিলার সাথে এটা কোনো সম্পর্ক নাই, এটা আমরা আর্থিক বিবরণীর মাধ্যমে জানতে পারি, এটা বাদ। গাণিতিক শুদ্ধতা যাচাই হিসাবে গাণিতিক শুদ্ধতা যাচাই হয় রেওয়া মিলের মাধ্যমে, এটাও আমি আক্ষরিক দৃষ্টিতে বাদ। সম্পদ এবং দায়ের সঠিক পরিমাণ জানা। এখন সম্পদ এবং দায় কত আছে ভাইয়া, এটা সঠিক পরিমাণ আমি কিভাবে জানি জানেন? এটা অনেকগুলো আসলে পদ্ধতি আছে। সম্পদ এবং দায়ের আমি সঠিক পদ্ধতি জানতে পারি হচ্ছে আর্থিক অবস্থা বিবরণীর মাধ্যমে, কিংবা আমি দাবেদা করেও জানতে পারি, কিংবা আমি রেওয়া মিলের মাধ্যমেও জানতে পারি, কিংবা মেইনলি যদি সম্পদ এবং দায় যদি আমাদেরকে বলে দেয়, সম্পদ এবং দায় নিয়ে মূলত আমার আলোচনাই করা হয় আর্থিক অবস্থা বিবরণী। আর্থিক অবস্থার বিবরণীর মাধ্যমে আমি জানতে পারি। মূলত এটার প্রবাবলি অ্যান্সার হওয়া উচিত ছিল বিজ্ঞানসম্মত পদ্ধতি বলা হয় কারণ এতে বিজ্ঞানের সূত্র ব্যবহার করা হয়। এই প্রশ্নটা অনেকের কাছে কনফিউজ যে ভাই বিজ্ঞানের সূত্র প্রয়োগ কি? বিজ্ঞানের সূত্র প্রয়োগ বলতে মূলত এখানে a is equal to l plus o এর কথা বলানো হয়েছে। মূলত এখানে a is equal to l plus o এর কথা বলা হয়েছে। এখানে যদি আমাদের গাণিতিক শুদ্ধতা হবে না সিম্পল, কারণ এখানে রেওয়া মিল হচ্ছে গাণিতিক শুদ্ধতা যাচাই। এরপর যদি আমাকে বলা হয় যে
এতে আপনার নিট আয় পরিমাণ, নিট আয় আমরা আর্থিক বিবরণীর মাধ্যমে জানতে পারি। আর এরপর যদি আমাকে বলা হয় যে সম্পদ এবং দায় সঠিক পরিমাণ আর্থিক অবস্থার বিবরণী, কিন্তু এটা মূলত অ্যান্সারটা হচ্ছে এখানে বৈজ্ঞানিক সূত্র যদি না বলা হইতো, যদি বলা হয় হিসাব সমীকরণ, জিনিসটা আরও সলিড হইতো। যে বলা হয়তো এখানে এটা থাকতে পারে যে হিসাব সমীকরণের সূত্র ব্যবহার করা হয়, এটারও আরও সলিড। এখানে মূলত বিজ্ঞানের সূত্র বলতে এ ইজ ইকুয়াল টু ও কে বোঝানো হয়েছে। ওকে, ডেবিট হয়, ডেবিট কখন হয় ভাইয়া? মূলত আমি আপনাদেরকে এইটা পর্ব একে পড়াইছি। ডেবিট সাধারণত দুইটা ভাবে হয়, দেখেন। একটা হচ্ছে যদি সম্পদ, আর একটু মানে স্পষ্ট করে লিখি, যদি সম্পদ ব্যয় এবং উত্তোলন যদি বৃদ্ধি পায়। আরেকটা হয় যদি আয়, দায় এবং মূলধন যদি হ্রাস পায়, এই কারণে হয় ডেবিট। তাহলে আমরা একটু দেখি, সম্পদ এবং দায় উভয় বৃদ্ধি পেলে। প্রশ্ন হচ্ছে ভাইয়া সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট, তা বুঝলাম, কিন্তু দায় যদি বৃদ্ধি পায়, দায় তো হ্রাস পাইলে হবে আমার ডেবিট। দায় বৃদ্ধি পাইলে মনে রাখবেন ভাইয়া, দায় যদি বৃদ্ধি পায়, কিংবা আমি যদি আপনাকে আরেক বলি যে এই সমীকরণটা, এইটা যদি আমার বৃদ্ধি পায় তাইলে হইতেছে ক্রেডিট হয়, ঠিক আছে? তো আমার এখানে দায় যদি বৃদ্ধি পায়, দায় বৃদ্ধি পাইলে হবে ক্রেডিট, কিন্তু এখানে বলছে ডেবিট হয়, তাইলে আমার ক নাম্বার বাদ। সম্পদ এবং দায় উভয় হ্রাস পেলে, ভাইয়া আমার এই যে সম্পদ, দায় এবং উত্তোলন আছে, এর যদি কোনো কারণে আমার হ্রাস পায় তাইলে হবে ক্রেডিট। যদি কোনো কারণে হ্রাস পায় তাহলে কি হবে? ক্রেডিট। তাহলে সম্পদ যদি হ্রাস পায় তাহলে তো হচ্ছে ক্রেডিট ভাইয়া, কিন্তু আমার এখানে চাইছে কি? ডেবিট চাইছে, এটাও অ্যান্সার হবে না। সম্পত্তি বৃদ্ধি এবং দায় হ্রাস পেলে এইটা হইতে পারে, কারণ কি আমরা কি বলছি দেখেন, ডেবিটের মুদ্রা সূত্র কি ছিল? আমার ডেবিটের মুদ্রা সূত্র ছিল যে যদি ডেবিট হইতে হয় তাহলে আপনার সম্পত্তি বৃদ্ধি পাইতে হবে এবং আপনার দায় আছে, আয় আছে বা মূলধন, এগুলা হ্রাস পাইতে হবে। তাহলে আমার গ নাম্বারে কি বলছে দেখেন, সম্পত্তি বৃদ্ধি কারেক্ট, দায় হ্রাস এটাও কারেক্ট, তার মানে অ্যান্সার হবে গ। তাহলে আমার ডেবিট কখন হচ্ছে? মূলত সম্পদ ব্যয় এবং উত্তোলন যদি বৃদ্ধি পায়, আর যদি আমার আয়, দায়, মূলধন হ্রাস পায়, আমার তখনই জিনিসটা ডেবিট হয়। কিন্তু এখানে আমার একটা মিললে আরেকটা মিলতেছিল না, কিন্তু গ নাম্বারে এসে দুইটাই মিলছে, সম্পত্তি বৃদ্ধি পাইলে ডেবিট হয় এবং দায় হ্রাস পাইলেও ক্রেডিট হয়, তার মানে অ্যান্সার হবে গ। এবার ক্রেডিট, এটা আমরা এবার ইজিলি পারবো। এবার আমরা একটু যদি বলি ক্রেডিট কখন হয়, যদি আমি বলি আয়, দায় এবং মূলধন যদি বৃদ্ধি পায়, আরেকটা বলতে পারি সম্পদ ব্যয় এবং উত্তোলন যদি কোনো কারণে হ্রাস পায়। তাহলে এবার আমরা একটু মিলাই, সম্পত্তি বৃদ্ধি পাইছে ভাইয়া, সম্পত্তি বৃদ্ধি পাইলে তো সেটা ডেবিট হয়, আমার চাইছে কি? ক্রেডিট, তাহলে এটা অ্যান্সার হবে না, বাদ। সম্পত্তি এবং দায় হ্রাস পাইলে ক্রেডিট হয়, ভাইয়া সম্পত্তি হ্রাস পাইলে ক্রেডিট হয় ট্রু, কিন্তু যদি দায় হ্রাস পায় সেটা কিন্তু ডেবিট হয়, তাহলে এটাও অ্যান্সার হবে না, বাদ। বোধহয় সম্পত্তি বৃদ্ধি পেলে আমার এটা প্রথমটাই পইরা বাদ, কারণ সম্পত্তি যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট, আমার জানতে চাইছে ক্রেডিট, তাহলে এটাও বাদ। এরপর হচ্ছে দায় বৃদ্ধি পেলে ক্রেডিট, সত্য, এবং সম্পত্তি হ্রাস পাচ্ছে এটাও ক্রেডিট, এটাও সত্য, তাহলে অ্যান্সার হবে ঘ। অ্যান্সার কত হচ্ছে? ঘ। এটার একটা সুন্দর একটা ব্যাখ্যা আমি আপনাদেরকে সাইডে দিয়ে দিয়েছি। ওকে, বলছে নিচের কোন হিসাবটির স্বাভাবিক উদ্বৃত্ত ডেবিট হয়? নিচের কোন হিসাবটির স্বাভাবিক উদ্বৃত্ত ডেবিট হয়? ক মূলধন, খ সম্পদ, গ দায়, ঘ আয়। এখানে আমার ফার্স্টে চিন্তা করি উদ্বৃত্ত মানে কি। উদ্বৃত্ত মানে হচ্ছে ভাইয়া আমার, উদ্বৃত্ত মানে হচ্ছে আমার মানে মূলত জের বা ব্যালেন্সকে বোঝানো হয়। উদ্বৃত্ত মানে কি বোঝানো হয়? জের বা ব্যালেন্সকে। আমাকে এখানে একটু প্রশ্ন, মানে এখানে আমাকে একটু বলতে বুঝাইছে যে ভাইয়া যে স্বাভাবিক উদ্বৃত্ত ডেবিট হবে, ডেবিট ছাড়া অন্য কোনো স্বাভাবিক উদ্বৃত্ত হবে না।
ডেবিট হবে না। আমার যেহেতু এই জিনিসটা জানতে চাইছে, যে ডেবিটটা জানতে চাইছে, তাহলে আমি আগে ডেবিট নিয়ে কথা বলি। ভাই ডেবিটে কি কি হয়? ডেবিটে আমার কাছে সম্পদ আসে, ডেবিটে আমার কাছে ব্যয় আসে, ডেবিটে আমার কাছে উত্তোলন আসে। সো একটা জিনিস চিন্তা করেন, আমি কোন জিনিসটাকে ইউজুয়ালি স্বাভাবিকভাবে মানে আমার অতিরিক্ত, মানে এটার স্বাভাবিকভাবে ডেবিট উদ্বৃত্তই হবে। এখন আমাকে একটু বলেন কোনটা স্বাভাবিক ডেবিট উদ্বৃত্ত আমার হয়ে থাকে। দেখেন তো আমাদের এই প্রশ্নে যেটা বলা হয়েছে সেটা হইতেছে মূলধন কার অংশ? মূলধন হচ্ছে ক্রেডিটের অংশ, সম্পদ কার অংশ? ডেবিটের অংশ, দায় কার অংশ? ক্রেডিটের অংশ, আয় কার অংশ? ক্রেডিটের অংশ। তার মানে আমার একটা সম্পদ বাদে বাকি সবগুলোই ক্রেডিটের অংশ। স্বাভাবিক আর অস্বাভাবিক বলতে একটা কথা আছে। যদি মনে করে আমি একটা, যদি কেউ এসে বলে যে ভাইয়া দায় কি ডেবিট হয় না? দায় অবশ্যই ডেবিট হয়। দায় যদি হ্রাস পায়, তাহলে দায় ডেবিট হচ্ছে। কিন্তু হ্রাস পাওয়াটা কি স্বাভাবিক উদ্বৃত্ত? না। স্বাভাবিক উদ্বৃত্ত কোনটা? যে ভাই আমার এটা ইউজুয়ালি বাড়বে, এটাই হচ্ছে আমার স্বাভাবিক উদ্বৃত্ত। যেমন আমি এই লেখাটা লিখছি যে ভাইয়া সম্পত্তি ব্যয় উত্তোলন জন্মগতভাবেই ডেবিট, এইটা হচ্ছে স্বাভাবিক উদ্বৃত্ত। আবার যদি আমি ক্রেডিটের কথা বলি, যে আমার দায়, এটা একটু শুনেন আপনারা, দায়, আয় এবং মূলধন, এই তিনটা হচ্ছে জন্মগতভাবেই ক্রেডিট। সো এই যে জন্মগতভাবেই যে ডেবিট ক্রেডিট থাকা, এটাই হচ্ছে মূলত স্বাভাবিক উদ্বৃত্ত। দায় কিন্তু অবশ্যই ডেবিট হয়, কিন্তু দায় তো হ্রাস পাইলে ডেবিট হচ্ছে। আমি তো এখানটা ক্যালকুলেশন করে ঝামেলা করে এটাকে ডেবিট করতেছি। জন্মগতভাবে ডেবিট হয় কোনটা? শুধুমাত্র সম্পদ জন্মগতভাবে ডেবিট হয়। সম্পদ ব্যতীত অন্য কোনো কিছু জন্মগতভাবে ডেবিট আর হচ্ছে না। ওকে, হিসাব চক্রের প্রথম ধাপ কি? আচ্ছা, এখানে প্রশ্ন হচ্ছে এইটার একটাও কিন্তু প্রথম ধাপ না। হিসাব চক্রে প্রথম ধাপ হচ্ছে লেনদেন চিহ্নিতকরণ। হিসাব চক্রের প্রথম ধাপ কি? লেনদেন চিহ্নিতকরণ। হিসাব চক্রের প্রথম ধাপই লেনদেন চিহ্নিতকরণ। দ্বিতীয় ধাপ হচ্ছে জাবেদা। এখন এখানে মূলত প্রথম ধাপ বলতে বোঝানো হয়েছে, আমাকে এটা একটু বুঝতে হবে। আচ্ছা, আরেকটু বলে দিই যে তৃতীয় ধাপ হচ্ছে খতিয়ান, চতুর্থ ধাপ রেওয়ামিল, এটা হইতেছে আরো এমনি 9টা ধাপ আছে। আমার প্রশ্ন হচ্ছে প্রথম ধাপে কি একটাও চিহ্নিতকরণ আছে? নাই। আপনি এবার বলবেন ভাইয়া প্রশ্ন ভুল। না, প্রশ্ন ভুল না। মূলত হিসাব চক্রের প্রথম ধাপ যদি কখনো এমনি প্রশ্ন আসে, তাহলে মনে করবেন যদি এইটা আপনাকে উত্তরে দেওয়া না থাকে, তাহলে মনে করবেন তারা হিসাব চক্রের প্রথম ধাপ জাবেদা দিয়ে শুরু করতেছে। মূলত হিসাব চক্র মানে কি? আমি একটা হিসাব শুরু করব, এইটার আমার বিসমিল্লাহ ধাপ কি? বিসমিল্লাহ ধাপই হচ্ছে জাবেদা। লেনদেন চিহ্নিতকরণ হচ্ছে আমার এই লেনদেনটা আদৌ হিসাব বিজ্ঞানে আসবে কিনা এই নিয়ে আমি কথোপকথন বলি। কিন্তু আমি যখন কোনো একটা হিসাব করা শুরু করব বিসমিল্লাহ বইলা, তখন আমার জাবেদা দিয়ে শুরু করতে হয়। ফার্স্টে এটা জাবেদা ছককে আনবো, সেই জাবেদা থেকে আমি এগুলা আলাদা আলাদা হিসাব তৈরি করব, খতিয়ানে যাব, সেই খতিয়ানে আলাদা আলাদা হিসাবের যে টোটাল জের সেটা আমি রেওয়ামিলে স্থানান্তর করব, সেই রেওয়ামিল থেকে আমি আস্তে ধীরে আর্থিক বিবরণী পর্যন্ত অনেক ধাপের মাধ্যমে নিয়ে যাব। সো আমার যে হিসাবের কাজ, এইটা শুরু হয়েছে কই থেকে? জাবেদা থেকে। তো আমার ইউজুয়ালি হিসাব চক্রের প্রথম ধাপ যদি বলা অপশনে থাকে লেনদেন চিহ্নিতকরণ, তাহলে তো অবশ্যই এটা দাগাবো। লেনদেন চিহ্নিতকরণ না থাকলে আমাদের বুঝে নিতে হবে তারা ক্যালকুলেশন শুরুই করছে জাবেদা থেকে, তাই অ্যান্সার হবে জাবেদা। শেষ। এত ঝামেলা, এত পেঁচানোর কিছু নেই। এগুলা একটু টেকনিক্যাল প্রশ্ন, এ ধরনের অনেক প্রশ্ন দেখবেন আপনারা পাচ্ছেন। ওকে, এবার যদি আমি বলি হিসাব রক্ষণে লেনদেনগুলির প্রাথমিক পর্যায়ে লেখা হয় কোথায়? উৎস দলিল, খ বলছে জাবেদায়, গ বলছে খতিয়ানে, এবং ঘ বলছে হচ্ছে মেমোতে। তাহলে কোথায় সর্বপ্রথম আগে লেখা হয়? সো এবার আমি আপনাকে বলি, এত কিছু না, আমাদের বিসমিল্লাহ কই লেখা হয় ফার্স্টে? সবার আগে আমরা কিন্তু এখানে যে পড়ছি, এখানে সবার আগে লেনদেন চিহ্নিতকরণ ছিল, এরপর জাবেদায় লেখা হয়েছে।
সো আমরা বিসমিল্লাহ বইলা সবার আগে জাবেদাতেই লিখব। সো আমাদের প্রাথমিক পর্যায়ে বিসমিল্লাহ জাবেদাতেই করা হয়। প্রাথমিক পর্যায়ে কই করা হয়? বিসমিল্লাহ আমাদের জাবেদাতেই করা হয়। এরপর জাবেদা থেকে আমরা খতিয়ান। এখন অনেকে প্রশ্ন করতে পারেন ভাইয়া মেমোটা কি জিনিস, কিংবা ভাইয়া উৎস দলিলটা কি জিনিস। ভাইয়া এটা হচ্ছে উৎস দলিল হচ্ছে আমরা যখন জাবেদার ছক করি তখন কি লিখি? তারিখ, বিবরণ, সূত্র। অনেকেই কিন্তু সূত্র লিখেন ওই ছোট ঘরে, কিংবা যখন আমরা খতিয়ানও করি সেখানেও কিন্তু সূত্র লিখি। ওই সূত্রে আমার মূলত লিখতে হয় যে আমার এটা উৎসটা কোথায়, কোন জায়গা থেকে আমি এই জাবেদার লেনদেনটা নিয়ে আসতেছি। এটা কি ক্যাশ মেমো, নাকি এটা চালান, নাকি এটা অন্য কোনো জায়গা থেকে ডেবিট নোট বা ক্রেডিট নোট, কোন জায়গা থেকে নিয়ে আসতেছি। সো আমার মেমোটা হচ্ছে আমি বিক্রি করতেছি। মেমো তো কোনো ফিক্সড রসিদ না, আমার মেমোটা হচ্ছে জাস্ট কাগজ কলমে হিসাব রাখা যে আমি তার কাছে মালটা সেল করছি বা পণ্যটা বিক্রি করছি। উৎস দলিলও ঠিক একই জিনিস, কিন্তু অফিসিয়ালি আমার প্রতিষ্ঠানের জন্য আমি যখন কোনো লেনদেন লিপিবদ্ধ করি, ওই মেমো হোক, ওই উৎস দলিল হোক, ওইখান থেকে সবার আগে আমরা আনি হচ্ছে জাবেদায়। আমার সবার আগে জাবেদায় লিখতে হয়। একটা হিসাব হয়েছে, সেটা ডেবিট, ক্রেডিট, আয় না ব্যয়, সেটা আমি জাবেদায় করি সবার আগে। সো আমার প্রাথমিক পর্যায়ে হিসাব রক্ষণের জন্য, মেমোটির মধ্যে তো রক্ষণ করি না। মেমো হচ্ছে একটা দলিল যে ওকে ভাই তোমার কাছে আমি সেল করছি, তুমি যদি পণ্যটা ফেরত দিয়ে গেলে বা কোনো একটা ঝামেলা হইলে আমি মেমোটা দেখাইতে পারি। কিন্তু যখন রক্ষণের কথা আসবে, তার মানে কি আমি এটা এখন মানে হিসাবে রেখে দিব, হিসাব করব, তাইলে ভাইয়া সবার আগে জাবেদায় আসবে আমার। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট এটা। ওকে, কোনটি হিসাব চক্রের বাধ্যতামূলক ধাপ নয়? আমি আপনাদেরকে আগেও পড়াইছি যে হিসাব চক্রের বাধ্যতামূলক ধাপ নয় হচ্ছে কার্যপত্র। আরেকটা নাম হচ্ছে, এটা কোনো সময় ঐচ্ছিক ধাপও বলা যায়, বাট মূলত আমাদের হিসাব চক্রের বাধ্যতামূলক ধাপ নয় হচ্ছে কি ভাইয়া? কার্যপত্র। কার্যপত্র প্রস্তুত করা লাগে না, চাইলে কেউ প্রস্তুত করতে পারে, না চাইলেও কোনো সমস্যা নাই, এটা কোনো ফিক্স না। মূলত মনে রাখবেন ধাপ নাম্বার 4, 5 এবং 6, এই তিনটা ধাপ মিলে আমার মূলত কার্যপত্রটা প্রস্তুত করা হয়। তাহলে আমি একটু শুনি আমাদের হিসাব চক্রের ধাপ কয়টা। প্রথম হচ্ছে লেনদেন চিহ্নিতকরণ, 2 নাম্বার জাবেদা, 3 নাম্বার খতিয়ান, 4 নাম্বার রেওয়ামিল, 5 সমন্বিত জাবেদা, 6 সমন্বিত রেওয়ামিল, 7 আর্থিক বিবরণী, 9 নাম্বার হচ্ছে সমাপনী জাবেদা, 8 নম্বর সমাপনী জাবেদা, 9 নম্বর হচ্ছে সমাপনী পরবর্তী রেওয়ামিল। এই 9টা ধাপ মূলত আমাদের হিসাব চক্রে থাকে। সো এখানে যে এই 4 নাম্বার যে ছিল 4, 5 এবং 6, তাহলে লেনদেন চিহ্নিতকরণ, জাবেদা, খতিয়ান, রেওয়ামিল, সমাপনী সমন্বিত জাবেদা, সমন্বিত রেওয়ামিল, তাহলে এই মূলত কয়েকটা ধাপ 4, 5, 6, এই রেওয়ামিল, সমন্বয় জাবেদা, সমন্বিত রেওয়ামিল, এই 3টা ধাপ নিয়েই মূলত আমার কার্যপত্রটা ঐচ্ছিকভাবে, আমি আরও ক্লারিফিকেশনের জন্য কার্যপত্রটা প্রস্তুত করি। এটা আমার বাধ্যতামূলক ধাপ না, ঐচ্ছিক ধাপ। চাইলে প্রস্তুত করতে পারি, না চাইলেও কোনো সমস্যা নাই। আর যদি আপনাকে স্পেসিফিক্যালি যদি বলতো যে ভাই কোনটি হিসাব চক্রে ঐচ্ছিক ধাপ, যদি আপনাকে এটা একদম স্পেসিফিক্যালি বলতো যে ঐচ্ছিক ধাপ, তাহলে ঐচ্ছিক ধাপে এই হবে বিপরীত দাখিলা। ঐচ্ছিক ধাপে অ্যান্সার হবে বিপরীত দাখিলা। বিপরীত দাখিলা হচ্ছে একদম ঐচ্ছিক ধাপ, চাইলে করতে পারো, না চাইলে সমস্যা নাই। আর যদি আমাকে বলা হয়, ভাইয়া বাধ্যতামূলক নয় কোনটা, বাধ্যতামূলক নয় এমনি বলা থাকলে অ্যান্সার হবে কার্যপত্র। শেষ, খুবই সিম্পল। এবারে রিলেট করে পড়তে হবে কোনটি হিসাব চক্রের ধাপই না। মনে রাখবেন হিসাব চক্রের ধাপ না একটাই, স্পেসিফিক্যালি আপনাদেরকে একটাই বলা হয়েছে, যেটাকে বলা হয় আপনার যে হিসাব চক্রের পরিত্যাজ্য ধাপ। হিসাব চক্রের পরিত্যাজ্য ধাপ, হিসাব চক্রের পরিত্যাজ্য ধাপ একটাই, ভুল সংশোধনী দাখিলা। ভুল সংশোধনী দাখিলা। এই ভুল সংশোধনী দাখিলা কেন পরিত্যাজ্য ধাপ, এটা আমি আপনাদের পর্ব 1-এ আলোচনা করছি। সো হিসাব চক্রের ধাপ নয় কোনটা? জাবেদা ধাপ, খতিয়ান ধাপ, রেওয়ামিল ধাপ, তাইলে একমাত্রই আছে ভুল সংশোধনী দাখিলা।
এটাই আমাদের ধাপ নয়, বরঞ্চ এটাকে আরো অনুৎসাহিত করা হয়েছে এই ধাপটা যাতে আমরা ফলো না করি বা আমি যাতে এটা তৈরি না করি ভুল সংশোধনী জাবেদা। ওকে, বলছে কোনটি হিসাবের জন্য কোন হিসাবের জন্য সমাপনী দাখিলা দিতে হয়? সকল আয় ব্যয়, সকল সম্পদ, মূলধন উত্তোলন, সকল আয় ব্যয় ও মালিকের উত্তোলন। এখন সমাপনী দাখিলা যখন কথা আসে আমরা ফাট করে চিন্তা করি কি জানেন? আয় আর ব্যয়, আমরা আর কিছু চিন্তা করি না। সো আয় ব্যয় দেখাই ম্যাক্সিমাম স্টুডেন্ট করবে কি, আরে ক অ্যান্সার দাগা সবাই না, কতে আয় ব্যয় বলছে, কিন্তু আয় ব্যয় বাদেও আরেকটা হিসাব আসে, সেটা হচ্ছে উত্তোলন হিসাব। মূলত উত্তোলন হিসাবের জন্য কিন্তু আমরা সমাপনী দাখিলা দিয়ে থাকি। সো উত্তোলন হিসাব কিন্তু আছে, দেখেন আয় ব্যয় এবং উত্তোলন। আমাদের তো বাঙালি, আমাদের তো পরীক্ষা হলে ধৈর্য নাই, কার আগে কতটা দাগায় শেষ করব আমি, কার সামনে কতটা ফ্লেক্স করব আমি, এত দ্রুত দাগাইছি। সো আমাদের মতো মানে তোমাদের মতো স্টুডেন্টরা কি করবে, যে সবার আগে আরে সকল আইবে টাস করে দাগাই দিবে, ওই মার্কশিট তো। সো দাগাই দেওয়ার পর যখন নিচের দিকে তাকাবে তখন দেখবে আরে এখানে তো উত্তোলনও আছে, উত্তোলন অ্যান্সার হইতো। তাই পুরো প্রশ্ন পড়তে হবে ভাইয়া। আমরা যখন এমসিকিউ দাগাবো পুরো অপশনগুলো পড়বো, আমি একটা দেখে কোনো ডিসিশন নিব না। তাহলে অ্যান্সার কি ক হবে? না, অ্যান্সার ক হবে না, কারণ সমাপনী দাখিলা দিতে হয় সকল প্রকার আয় ব্যয় এবং মালিকের উত্তোলনের জন্য। আলহামদুলিল্লাহ আমাদের এই প্রশ্ন সলভ হয়েছে। বলছে বিপরীত দাখিলা কখন দিতে হয়? প্রশ্ন হচ্ছে বিপরীত দাখিলা আমরা কখন দিই? অপশনেতে আছে ক নম্বরে চলতি হিসাবকালের শুরুতে, খতে বলছে চলতি হিসাবকালের মাঝামাঝি, গতে বলছে চলতি হিসাবকালের শেষে এবং ঘতে বলছে পরবর্তী হিসাবকালের শুরুতে। ভাইয়া আমি এত কিছু ব্যাখ্যায় যাব না, অলওয়েজ রিমেম্বার বিপরীত দাখিলা দেওয়া হয় পরবর্তী হিসাবকালের শুরুতে। তার মানে আমি যখন কোনো একটা লেনদেন এই বছর সমাপনী দাখিলা দিয়ে তো বন্ধ করে ফেললাম, তো সমাপনী দাখিলা দিয়ে বন্ধ করার পর আমি যখন পরবর্তী হিসাবকাল শুরু করব তখন আমি এই যে আমার সমাপনী যেই সম্পদ বা সমাপনী যে আমার হিসাবটা ছিল, মূলধন হিসাব ছিল, এইটাকে আমি বিপরীত দাখিলা দেওয়ার মাধ্যমে পরবর্তী বছরে আমি স্থানান্তর করি। একটা কথাই সিম্পল, যে বিপরীত দাখিলা কখন দেওয়া হয়? পরবর্তী হিসাবকালের শুরুতে যখন আমি নতুন হিসাবকাল করব তখন আমি বিপরীত দাখিলা দিয়ে নতুন হিসাবকাল গত বছরের হিসাবগুলো দিয়ে আমরা শুরু করি। সিম্পল, এখানে এত ঝামেলা বা বোঝার কিছু নাই। এখানে কোনো ধরনের চলতি কার্যকর হবে না, কোনো ধরনের চলতি হিসাবকালে এটা কোনো কাজই নেই। বিপরীত দাখিলার কাজ সবসময় হচ্ছে পরবর্তী হিসাবকালের শুরুতে। ওকে, বলতে জার্নাল শব্দটি এসছে কোথা থেকে? সিম্পল ভাইয়া, আমাদের মনে রাখবেন হিসাব বিজ্ঞান হোক বা ম্যানেজমেন্ট হোক, যদি কোনো কিছু জানতে চায় কোনো শব্দ কই থেকে আসছে, হিন্দি তো সবার আগে বাদ, হিন্দি আরবি তুর্কি তো বাদই। মূলত আমরা ফরাসি, ফার্সি কিংবা এই ধরনের ভাষাগুলো আমরা মেইনলি কিন্তু বলি। সো জার্নাল শব্দটি আসছে কই থেকে? ফরাসি শব্দ থেকে আসছে। সো এটা হচ্ছে একটা কমন সেন্সের বিষয়, এটা আপনি ইউজ করবেন যে ইউজুয়ালি ম্যাক্সিমাম কে ছিল আপনার ফরাসি বা ফার্সি, ইউজুয়ালি এই অঞ্চলের বা এই লেভেলের মানুষগুলো ছিল। সো হিন্দি তো না, হিন্দি বাদ, আরবিও না, তুর্কিও না, মূলত যেগুলো ছিল বিভিন্ন যে তোমার ফরাসি ভাষা হোক বা অন্যান্য ভাষা থেকেই মূলত আমাদের হিসাব বিজ্ঞানে, যেরকম যদি আমি বলি যে একটা কি আছে না, যে সুমারি অ্যারিথমেটিকা, জিওমেট্রি, প্রপোর্শনেট, প্রপোর্শনালিটি, এই গ্রন্থের নাম হোক কিংবা আরও কিছু গ্রন্থের নাম হোক, আমাদের যে তোমার ম্যানেজমেন্টে যেরকম লিখেছেন যে WF টেইলর, এইগুলোতে পরবর্তীতে কিন্তু ইংলিশে কনভার্ট করা হয়েছে। মূলত ফরাসি, ফার্সি এই লেভেলের ভাষাগুলো থেকেই আসছে। সো এটা খুবই কমন সেন্সলি আপনারা ইউজ করলেই পেয়ে যাবেন জার্মান শব্দটি কই থেকে আসছে, ফরাসি শব্দ থেকে আসছে। ওকে, বলছে জাবেদাকে কি বলা হয়? হিসাবের প্রাথমিক বই, হিসাবের পাকা বই, হিসাবের চূড়ান্ত বই, লেনদেনের সপক্ষে দলিল। ভাইয়া ফার্স্টেই হচ্ছে ঘ নাম্বার বাদ, লেনদেনের সপক্ষে দলিল বলতে কোনো জিনিস নাই। এখন চূড়ান্ত বই, পাকা বই, প্রাথমিক বই, ভাইয়া তিনটা শেষেই বই আছে। সো আপনাদের মনে হইতেই পারে যে ভাইয়া যেহেতু প্রথম পর্বে ক্লাসে বলছিল যে বই থাকলে আমরা কি ধরবো, বই থাকলে আমরা জাবেদা ধরে নিব, কিন্তু এই কথাটা আসলে না এই জায়গায় খাইতেছে, মানে এই জায়গায় খাবে না, এই জায়গায় হবে না। এখানে মূলত আমরা জাবেদা কি, জাবেদা মনে করেন যদি আপনাকে বলি যে ওকে তোমাদের কাছে একটা ফার্স্টে যখন তোমাদের কাছে একটা কলমের আছে, মনে করো প্যাকেট কিনে নিয়ে আসছো 10টা কলম, একটা প্যাকেটে থাকে না দোকানে। সো ওইখান থেকে নিয়ে এসে তুমি কি করবা জানো, ওইখান থেকে তুমি তোমার পেন্সিল বক্স যেটা থাকবে সেই বক্সে কিন্তু 10টা কলম রাখবা, তুমি নাকি ওই প্লাস্টিকের পলিথিনে 10টা কলম রাখবা না। সো জাবেদা হচ্ছে ঠিক একই রকম। আমরা যখন জাবেদা করি মানে হচ্ছে যে ভাইয়া আমি ফার্স্টে হিসাবের ডেবিট ক্রেডিটটা নির্ণয় করি, আমি আগে লেনদেনের হিসাব সমূহকে ভাগ করি,
সেই ভাগ করার পর সেটাকে আমি খতিয়ানে স্থানান্তর করব, যেটা হচ্ছে আমার অ্যাকচুয়াল হিসাব, যেখানে আমার প্রত্যেকটা হিসাবের নামে আলাদা আলাদা বই থাকবে। সো এই যে খতিয়ানে প্রত্যেকটা হিসাবে আলাদা আলাদা বই থাকবে, এটা আসছে কোথা থেকে? জাবেদা থেকে। তাহলে জাবেদা হচ্ছে একটা প্রাইমারি ধাপ। চূড়ান্ত ধাপ কি? আমি খতিয়ানে স্থানান্তরের মাধ্যমে রেওয়া মিল আর্থিক বিবরণী করি। তাই অ্যান্সার হবে হচ্ছে প্রাথমিক বই। জাবেদা হচ্ছে হিসাবের প্রাথমিক বই। মূলত জাবেদায় সবার আগে আমরা স্থানান্তর করি, জাবেদা থেকে আমি এই হিসাবটাকে বিভিন্ন জায়গায় আলাদা আলাদা কইরা ঝামেলা মুক্ত করে খতিয়ান করি। সিম্পল কথা একদম, এখানে ঝামেলা করার মতো কিছুই নেই। ওকে, বলছে জাবেদা ছকের পরবর্তী প্রশ্ন, জাবেদা ছকের বিবরণ শব্দটির পরিবর্তে আর কি লেখা যায়? সো হিসাবের নাম ও তারিখ, হিসাবে ব্যাখ্যা ও তারিখ, হিসাবে ধরন ও তারিখ, হিসাবে শিরোনাম ও ব্যাখ্যা। ভাইয়া মানে এটা কিন্তু বোর্ডের প্রশ্ন, আপনাদের যেগুলো করাচ্ছি এগুলা বোর্ডের প্রশ্ন, ঠিক আছে? খুবই সুন্দর একটা প্রশ্ন, খুবই মনোমুগ্ধকর। দেখেন, যখন আমি বলবো যে জাবেদার ছকে বিপরীতে কি লেখা যায়, জাবেদার ছকটা দেখি আগে। তারিখ, বিবরণ, সূত্র, ডেবিট ক্রেডিট, তাই তো? তাহলে আমি এখানে কি লিখতেছি? তারিখ, এখানে বিবরণ, এখানে সূত্র, এখানে ডেবিট, এখানে ক্রেডিট। সো এখানে আমরা কি লিখি? ইউজুয়ালি বিবরণ লিখি। সো এই বিবরণের বদলে আমরা আর কি লিখতে পারি? তাদের প্রশ্ন যে এই বিবরণের বদলে আমরা আর কি লিখতে পারি। সো আমাকে দেখেন, আমার কি এখানে তারিখের জন্য একটা ছক আছে না? আলাদা তারিখের জন্য আলাদা ছক আছে। তো আমি কি এখানে আর কি তারিখ লিখতে যাব? সিম্পল একটা জিনিস চিন্তা করেন, আমার কিন্তু তারিখের জন্য একটা ছক আছে অলরেডি। সো আমি কেন এইটার মধ্যে তারিখ লিখতে যাব? দরকার নেই তো আমার তারিখ লেখা। তাইলে আমার এই তিনটাই বাদ। অ্যান্সার হবে হচ্ছে এটা, হিসাবের শিরোনাম ও ব্যাখ্যা। মূলত হিসাবের শিরোনামগুলো লিখি, যেরকম নগদান হিসাব হোক, কিংবা নগদান হিসাব, বিক্রয় হিসাব, কিংবা ক্রয় হিসাব, প্রদেয় হিসাব, আমরা এগুলো কিন্তু শিরোনাম। আর অনেক সময় আপনারা এখন ব্যাখ্যা ছাড়াই জাবেদা করেন, আমি দেখেছি। কিন্তু আমাদের সময় হয়তো কি ব্যাখ্যা দিতে হইতো, যে মনে করে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, নিচে একটা ব্র্যাকেট দিয়ে ব্যাখ্যা দিতাম নগদে পণ্য বিক্রয়। সো এই জিনিসটা হচ্ছে ব্যাখ্যা। তো দ্যাট ইজ ওয়াই হিসাবের শিরোনাম ও ব্যাখ্যা আমাদের বিবরণে বদলে লেখা যায়। এবার তারিখ তো লিখবো না, কারণ তারিখের তো আলাদা ছকই আছে। সো এইভাবে আমরা কিন্তু অপশন কাটতে পারবো চাইলে, আমাদের এত টেনশন নেওয়ার কিছু নাই। সো পরবর্তীতে যাই, ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলনের জাবেদা দাখিলায় ডেবিট হবে কোনটা? আমি একটা কথা আপনাদের যারা অলরেডি পর্ব একে ক্লাস করছেন, যারা ডিরেক্ট এমসিকিউতে আসেন নাই, সো আপনি জানি যে ভাই এক কথায় উত্তোলন হিসাব ডেবিট, উত্তোলন করলেই উত্তোলন হিসাব ডেবিট, এখানে কোনো চান্স নাই অন্য কিছু করার। উত্তোলন হিসাব ডেবিট। এখন যদি আমি সেটা নগদে উত্তোলন করি, তাহলে আমার এখানে নগদান হিসাব ক্রেডিট হবে। যদি নগদ উত্তোলন করি তাহলে কি হবে? নগদান হিসাব ক্রেডিট হবে। যদি আমি পণ্য উত্তোলন লিখি তাহলে ক্রয় হিসাব ডেবিট হবে। যদি আমি বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করি তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট হবে। তার মানে আমার যা কারিশমা বা যা আমার গ্যাঞ্জাম, পুরোটা কি না গ্যাঞ্জাম ভাইয়া? পুরোটা হচ্ছে আমার এই ক্রেডিট পাসটা গ্যাঞ্জাম। আমার কি ডেবিট পাস নিয়ে কোনো ঝামেলা? ডেবিট পাস কিন্তু আমার ফিক্স, উত্তোলন হিসাব ডেবিট। তাহলে আমার এখানে জানতে চাইছে যে ডেবিট হবে কোনটা? উত্তোলন, উত্তোলন হিসাব ডেবিট। আমার বাকিগুলো নিয়ে চিন্তা করার কোনো কারণই নেই। আমি বুঝি না, মানে বোর্ডে প্রশ্ন করে কি প্রশ্ন করে, ওরা বোঝে না যে আপনারা আসলে ভুলভাবে ক্লাস করে আসছেন, বাদ দেন, হয় এরকম। ওকে, পরবর্তী প্রশ্ন বলতে বার্তা পাওয়া গেল 200 টাকা, সঠিক জাবেদা কোনটি? ক নগদান হিসাব ডেবিট, প্রাপ্ত বার্তা হিসাব ক্রেডিট। আমি আগে একটু আসি ভাই, এগুলো পড়তে না ভালো লাগে না। সিম্পল দেখেন, বার্তা পাওয়া গেছে, বার্তা পাইছি মানে কি? আমি বার্তা পাইছি। আমি বার্তা পাইলে কি? প্রাপ্ত বার্তা। যদি আমি বার্তা পাই তার মানে কি? এটা প্রাপ্ত বার্তা। তাহলে প্রাপ্ত বার্তা হলো ক্রেডিট। সো প্রাপ্ত বার্তা যদি ক্রেডিট হয় তাহলে তার বিপরীতে কি হবে? প্রাপ্ত বার্তা কখন পাই আমরা? প্রাপ্ত বার্তা তখনই পাই যখন আমি তাকে টাকা দিছি, এই টাকা থেকে সে আমাকে টাকা ছাড় দিছে। এমন কখনো প্রাপ্ত বার্তা মানে কি? যে আমি মনে করেন আজকে মানিকের কাছ থেকে টাকা নিছি, মানে এবং মানিক আমার কাছ থেকে টাকা চাচ্ছে, ফেরত চাচ্ছে, যে বুলবুল তুমি আমাকে টাকা ফেরত দাও। 1000 টাকা পাইতাম, বুলবুল তুমি আমাকে 800 টাকা ফেরত দাও। তাহলে আমি কি 200 টাকা বার্তা পাচ্ছি। তাহলে এই 100 টাকা থেকে যখন 200 টাকা বার্তা পাবো, তার মানে কি বাকি 800 টাকা আমি দিছি।
তাইলে নগদান হিসাব ক্রেডিট, নগদ টাকা চলে যেতেছে, নগদান হিসাব ক্রেডিট। আর কি মানিক কি আমার কাছে টাকা পাইতো না, প্রদেয় হিসাব ছিল না, তো মানিক কি যে টাকা দিয়ে দেই, ও আমাকে বাট্টা দিয়ে দিছে, এর বদলে আমি ওকে টাকা দিছি, তা আমি যদি ওকে টাকা দিয়ে দেই তাহলে কি ও কি আমার কাছে আর দায় আছে না, তাই প্রদেয় হিসাব ক্রেডিট ডেবিট, তাই প্রদেয় হিসাব ডেবিট। তাইলে আমার নগদান ডেবিট এটা হবেই না, নগদান ডেবিট এটা হবেই না। পাওনাদার ডেবিট এটা হইতে পারে, দেনাদার হিসাব, দেনাদার তো আসবেই না রে বাবা, কেন দেনাদার আসবে? আমি প্রাপ্ত পাইছি মানে কি, আমি তাকে টাকা দিতে গেছি, আমি কাকে টাকা দিব? প্রাপ্ত বার্তা মানে কি, আমি বার্তা পাইছি, বার্তা পাইছি মানে কি, যে আমার কাছে একজন টাকা পাইতো তাকে টাকা দিতে গিয়ে আমি বার্তা পাইছি, তার মানে প্রদেয় হিসাব ছিল, তাকে টাকা শোধ করতে গিয়ে আমি বার্তা পাইছি, তাহলে তো এখানে প্রদেয় হিসাব আসবে, দেনাদার হিসাবে তো আসবেই না। আর প্রাপ্ত বার্তা তো কখনো ডেবিট হয় না, প্রাপ্ত বার্তা তো আমার কাছে ক্রেডিট, এটাও বাদ। তাহলে অ্যান্সার হবে খ, পাওনাদার হিসাব ডেবিট, প্রাপ্ত বার্তা হিসাব ক্রেডিট। সিম্পল, এই যে যাবে আপনাদের এটাই, আশা করি এটা বুঝে গেছেন। ওকে, ডেবিট নোট কখন প্রস্তুত করা হয়? ক্রয় ফেরতের সময়, বিক্রয় ফেরতের সময়, ধারে বিক্রয়ের সময়, কিংবা ধারে ক্রয়ের সময়। এইটার অ্যান্সারটা খুব মানে এটা খুবই মানে ভালো একটা অ্যান্সার। আমরা ডেবিট নোট এবং ক্রেডিট নোট স্কিপ করি, বাট এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি তাহলে একটু আপনাদের ব্যাখ্যা করে বুঝে আপনারা একটু দেখেন। মূলত ধারে যখন বিক্রয় করি তখন আমি বিক্রয় জাবেদা প্রস্তুত করি। কি জাবেদা প্রস্তুত করি? বিক্রয় জাবেদা। এবং যখন ধারে ক্রয় করি তখন মূলত ক্রয় জাবেদা প্রস্তুত করি। কি জাবেদা প্রস্তুত করি? ক্রয় জাবেদা প্রস্তুত করি। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া বিক্রয় জাবেদা আমি কই থেকে প্রস্তুত করি? চালান থেকে। মনে রাখবেন ধারে যখন আসে তখন চালানটা আসবে, হোক ধারে ক্রয় হোক ধারে বিক্রয়, চালান থেকে আসবে। এবং মূলত বসে ডেবিট নোট কখন প্রস্তুত করা হয়? মনে রাখবেন ডেবিট নোট প্রস্তুত করা হয় ক্রয় ফেরতের সময়। তার মানে আমি একটা পণ্য ক্রয় করছি, এই ক্রয়টা ফেরত দিছি, তাহলে ক্রয় যখন ফেরত দেই, আমার যখন ক্রয় করি আমার জাবেদা কি হইতো? ধারে পণ্য যদি ক্রয় করতাম জাবেদা কি হয়? যে ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। তাহলে যখন আমি এটা ফেরত দিচ্ছি জাবেদা কি দাঁড়াচ্ছে? জাবেদা দাঁড়াচ্ছে হচ্ছে প্রদেয় হিসাব ক্রেডিট ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। সো এখানে আমার একটা জিনিস বিষয় যে যখন আমি ক্রয় ফেরত করতেছি, ফেরত দিচ্ছি, তখন ডেবিট নোট প্রস্তুত করি, আর যখন বিক্রয় ফেরত দিচ্ছি তখন আমি মূলত ক্রেডিট নোট প্রস্তুত করি। আমি ডেবিট নোট এবং ক্রেডিট নোটের সুন্দর ব্যাখ্যা আমি পর্ব একে দিয়ে দিছি আপনাদের, সুন্দর করে ছকের ব্যাখ্যা সহ দিছি। অনেক সময় আমাদের ক নাম্বারের ডেবিট নোট চায়, অনেক সময় ক নাম্বারের ক্রেডিট নোট চায়। আমরা ডেবিট নোট এবং ক্রেডিট নোট কিন্তু অত বেশি ইম্পর্টেন্স দেই না, কিন্তু আমি কি করলে এটা আরো সুন্দর করে আমি রিপ্রেজেন্ট করতে পারবো, আমার মুখস্থ করা লাগবে না, আমি এমনি লিখা দিয়ে আসতে পারবো, সেটা কিন্তু পর্ব একে খুব সুন্দর করে আপনাদেরকে ব্যাখ্যা করে দিয়েছি। সো এটা আপনারা ইনশাল্লাহ দেখে নেবেন, আশা করি উপকৃত হবেন, বাকিটা আল্লাহ ভরসা। ওকে, পরবর্তী প্রশ্ন, বিক্রয় বইতে কি লিপিবদ্ধ হয়? বিক্রয় বই মানে কি? বিক্রয় বই মানে হচ্ছে, বিক্রয় বই কখন লেখা হয় জানেন? আমি আপনাদেরকে বলে দিই, বিক্রয় বই ইউজুয়ালি যখন ধারে বিক্রয় করি, ধারে বিক্রয়। আর যদি আপনাকে এখানে বলা হয়তো ক্রয় বই, ক্রয় বই মানে হচ্ছে ক্রয় জাবেদা। আর ক্রয় জাবেদা করা হয় সাধারণত ধারে ক্রয় করার সময়, ধারে ক্রয় করার সময়। তাহলে বিক্রয় বইতে কি লিপিবদ্ধ হয়? শুধুমাত্র বাকিতে বিক্রয়। কারণ বিক্রয় বই হচ্ছে আমার কি ভাইয়া? বিক্রয় বই হচ্ছে বিক্রয় জাবেদা, এবং বিক্রয় জাবেদায় কি আমরা শুধুমাত্র ধারে বিক্রয়গুলো আনি? বিক্রয় জাবেদায় কি আমি নগদে বিক্রয় আনি? না, শুধুমাত্র ধারে বিক্রয়টা আনি। সো দ্যাট ইজ ওয়াই বিক্রয় বই বলে শুধুমাত্র ধারে বিক্রয়টাই বোঝানো হয় আমার। ওকে, ক্রয় জাবেদায় যা লিপিবদ্ধ হয় মাত্র পড়াইলাম। ক্রয় জাবেদা মানে কি ভাইয়া? ক্রয় বই। ক্রয় জাবেদা মানে কি? ক্রয় বই। ক্রয় বই মানে কি ভাইয়া? ক্রয় বই মানে হচ্ছে ধারে ক্রয়। আমি একটা জিনিস খুব দেখলাম যে আমরা যদি একটা এমসিকিউ একটু রিলেট করে পড়ি, দেখবেন আমরা 10টা এমসিকিউর কিন্তু অ্যান্সার পাওয়া যায়। তাহলে ক্রয় বইতে আমরা কি লিপিবদ্ধ করি? ধারে ক্রয়। এই যে বাকিতে ক্রয় বা ধারে ক্রয়। এখন আবার এটা বললেন না ভাইয়া বাকিতে ক্রয় কি? আচ্ছা লিখা দেই, বাকিতে ক্রয় কিংবা ধারে ক্রয় বোথ আর সেম। বাকিতে ক্রয় কিংবা ধারে ক্রয় বোথ আর সেম, কোনো পার্থক্য নেই। ওকে,
আচ্ছা, বলছে গ এর নির্ধারে মাল বিক্রয় 5,000, লেনদেনটি লিপিবদ্ধ করার জন্য উপযুক্ত জাবেদা বই কোনটি? নগদান বই, ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, প্রকৃত জাবেদা। সো প্রকৃত জাবেদা আপনারা এখনো পড়েন নাই, মূলত প্রকৃত জাবেদা আমরা পড়েও না ইন্টারের ক্ষেত্রে। সো আমরা এটা বাদ দিয়ে এই তিনটা নিয়ে কথা বলি। ভাইয়া আমরা যখন কোনো একটা বই সিলেক্ট করব, তার আগে আমার সিলেক্ট করতে হবে ভাইয়া কোনগুলো আমার দরকার। যেমন দেখেন, আমার কোন বই জাবেদা কিন্তু দুইটা আছে, একটা হচ্ছে আমার সাধারণ জাবেদা, একটা বিশেষ জাবেদা। বিশেষ জাবেদা ক্রয় জাবেদা আছে, বিক্রয় জাবেদা আছে, নগদ প্রাপ্তি, নগদ প্রদান জাবেদা আছে। সো আমি একটু বলি, আমরা এটা কিসে বিক্রয় করতেছি? আমরা এখানে একটা ধারে বিক্রয় করতেছি। ধারে আমি কি কোনো আসবাবপত্র বিক্রি করতেছি, মানে কোনো সম্পত্তি বিক্রি করতেছি, নাকি মাল, যেটাকে আমি বলি কোনো পণ্য বিক্রি করতেছি? কোনটা? আমি পণ্য বিক্রি করতেছি। তাহলে আমি ধারে পণ্য বিক্রি করতেছি। তাহলে ভাইয়া ধারে যদি কোনো পণ্য আমি কি ক্রয় করছি নাকি বিক্রয় করছি? ভাইয়া আমি ধারে পণ্য বিক্রয় করতেছি। ধারে কি করতেছি? ধারে পণ্য বিক্রয় করছি। বিক্রয় জাবেদা শেষ। এত তো চিন্তা করারই সময় নেই। যদি আমাকে এখানে বলা হইতো ধারে পণ্য না বলে এখানে বলতো ধারে সম্পত্তি বিক্রয়, কি বিক্রয়? ধারে সম্পত্তি বিক্রয়, তাহলে আমি কই নিতাম জানেন? এটা তখন আমরা সাধারণ জাবেদায় নিতাম। তখন আমরা এটা সাধারণ জাবেদায় নিতাম। আমি আশা করি এটা আপনাদের ক্লিয়ার। ক্রয় জাবেদা হতে সাধারণত কখন সহকারী খতিয়ানে পোস্টিং করা হয়? অর্থাৎ আমার যে ক্রয় জাবেদা আছে সেই ক্রয় জাবেদা থেকে আমি কখন সাধারণ খতিয়ানে পোস্টিং করি? ক নাম্বার বলছে বাৎসরিক, খতে বলছে মাসিক, গতে বলছে সাপ্তাহিক, ঘতে বলছে দৈনিক। তো অ্যান্সার কোনটা হবে সেটা নির্ভর করতেছে আমার কোন খতিয়ানে পোস্টিং হইতেছে। আমাকে এখানে সহকারী খতিয়ানে পোস্টিং। ভাইয়া অলওয়েজ রিমেম্বার, আমার শুধুমাত্র ক্রয় জাবেদা না, আমাকে যদি বিক্রয় জাবেদা থেকেও বলতো, যে কোনো জাবেদা থেকেই হোক, সহকারী খতিয়ানে পোস্টিং মানে হচ্ছে দৈনিক। সহকারী খতিয়ান বা সহকারী খতিয়ানে মানেই হচ্ছে দৈনিক আমার পোস্টিং। পোস্টিং মানে হচ্ছে লিপিবদ্ধ করা, স্থানান্তর করা। পোস্টিং মানে কি? স্থানান্তর করা। সো আমি ক্রয় জাবেদা হোক কিংবা বিক্রয় জাবেদা হোক, আমি যেখানে থেকেই হোক, আমি সহকারী খতিয়ানে কখন স্থানান্তর করি? দৈনিক। এটা অলওয়েজ মাথায় রেখে দিবেন, এটা মানে কোনোভাবেই চেঞ্জ হবে না। এটা সিম্পল একটা কথা, কখন স্থানান্তর হচ্ছে সহকারী খতিয়ানে? দৈনিক। শেষ। ওকে, ক্রয় জাবেদা হতে সাধারণত কখন সাধারণ খতিয়ানে পোস্টিং করা হয়? এবার আসছে হচ্ছে সাধারণ খতিয়ানে। আমরা গত প্রশ্নে কি পড়ছিলাম? গত প্রশ্নে পড়ছিলাম সহকারী খতিয়ান। গত প্রশ্নে কি পড়ছিলাম? সহকারী খতিয়ান। কিন্তু এই প্রশ্নে আমরা কি পড়তেছি? সাধারণ খতিয়ান। আমি এটা আপনাকে তখন ব্যাখ্যা করতে নিয়েছিলাম, কিন্তু দেখা গেছে আপনার প্রশ্নে চলে আসছে। ওকে, সো ক নাম্বার বলছে বছর শেষে, খ নাম্বার বলছে মাসের শেষে, গতে বলছে সপ্তাহের শেষে, ঘতে বলছে দিনের শেষে। আমরা দিনের শেষে উদাহরণটা কখন ধরতাম? দৈনিক ধরতাম। যদি এটা আমাদের অ্যান্সারটা বলতো হচ্ছে সহকারী খতিয়ানে, অ্যান্সারটা যদি বলতো সহকারী খতিয়ানের, প্রশ্ন যদি চাইতো সহকারী খতিয়ান, তখন আমি দৈনিক ধরতাম। কিন্তু ভাই সাধারণ খতিয়ানে দিন আসলে মাসের শেষেই উত্তর হয়। মূলত মাসের শেষেই আমরা, সপ্তাহের শেষেও না, বছর শেষেই না, মূলত একটা মান্থ, একটা নির্দিষ্ট সময় বা একটা মাসের শেষে আমরা মূলত এক জায়গা থেকে বা ক্রয় জাবেদা থেকে বা বিক্রয় জাবেদা থেকে আমরা খতিয়ানে পোস্টিং বা স্থানান্তর করি। সো আমাদের দুইটা বিষয় জানলাম। সাধারণ খতিয়ানে কখন স্থানান্তর করা হয়? মাসের শেষে। 2 নাম্বার, সহকারী খতিয়ানে কখন স্থানান্তর করা হয়? দিনের শেষে বা দৈনিক। বোথ আর সেম। ওকে, পরবর্তী প্রশ্ন বলছে ধারে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলে, ধারে ক্রয়কৃত পণ্য যদি ফেরত দেওয়া হয় তাহলে ক্রেতা বিক্রেতাকে যেই নোট প্রদান করে তাকে কি বলে? ভাইয়া ধারে ক্রয়কৃত পণ্য ফেরত দিছি, সো ক্রেতা বিক্রেতাকে কোন নোট প্রদান করবে? ক নাম্বার বলছে ডেবিট নোট, খ নাম্বার বলছে ক্রেডিট নোট, খ নাম্বার বলছে ডেবিট নোট, ঘ নাম্বার বলছে ক্রেডিট ভাউচার, ঘ নাম্বার বলছে হচ্ছে ডেবিট ভাউচার। সো আমি আগে একটু বিশ্লেষণে আসি যে ক্রয়কৃত পণ্য যদি ফেরত দেওয়া হয় তাহলে ক্রেতা বিক্রেতাকে কোন নোট প্রদান করবে? আমি এত কিছুতে যাব না, আমি কখন পণ্যটা ফেরত দিচ্ছি, এটা কি বিক্রয়কৃত পণ্য ফেরত নাকি ক্রয়কৃত পণ্য ফেরত? ভাইয়া বলছে ক্রয়কৃত পণ্য ফেরত। আমরা জানি কোনো পণ্য ক্রয় করছি সেটাকে ফেরত দিলে সেটাকে আমরা ডেবিট নোটে স্থানান্তর করি।
এবং যদি কোনো বিক্রয়কৃত পণ্য আমি সেল করি, বিক্রয়কৃত পণ্য যদি আমার ফেরত আসে, তাহলে সেটা হবে আমার ডেবিট নোট, ক্রেডিট নোট। তাহলে এটা হবে কখন, যে বিক্রয়কৃত পণ্য ফেরত। আর যদি আমাকে বলা হয় ক্রয়কৃত পণ্য ফেরত, তাহলে আমরা কোন নোট দিচ্ছি ভাইয়া, ডেবিট নোট দিচ্ছি, সিম্পল। বসে ক্রেডিট নোট কখন প্রস্তুত করা হয়, ভাই মাত্র পড়লাম আমি ক্রেডিট নোট কখন দিব, বিক্রয় ফেরতের সময়, মাত্র পড়লাম। দেখছেন এভাবে আপনি যখন একটা থেকে আরেকটা এভাবে রিলেট করে পড়বেন, তখন জিনিসগুলো আরো স্মুথ, আরো সহজ হয়ে যাবে আপনার জন্য। পরবর্তী প্রশ্ন কি ছিল, যে ক্রয় বইয়ের উৎস দলিল কই। যদি এবার আমি আপনাকে ব্যাক টু দ্য প্যাভিলিয়নে নিয়ে যাই, যে আসলে আপনি এইটা অনেক আগে পড়ে আসছেন, দেখেন দাঁড়ান, এই যে এই প্রশ্ন কি ছিল, যে আমরা যখন ধারে বিক্রয় করি সেটা কই থেকে আনি, চালান থেকে। ধারে ক্রয় করলেও সেটা আমি চালান থেকে আনি। তাহলে অলরেডি আমার জানা হয়ে গেছে যে আমি ধারে পণ্য ক্রয় বিক্রয়টা কই থেকে আনবো, চালান থেকে আনবো। দেখছেন আমরা ইউজুয়ালি একটা এমসিকিউ যদি একটু এক্সপ্লেনেশন দেওয়া পড়ি না, দেখবেন আমি অনেকগুলো এমসিকিউ পারি। তাহলে ক্রয় বইয়ের উৎস দলিল কি, চালানপত্র। ক্রয় বইয়ের উৎস দলিল কি, চালানপত্র। দেখছেন মাত্র বললাম। ওকে, বলছে দুটি প্রচলিত সহকারী খতিয়ান হলো, যে আমার সহকারী খতিয়ান কি, আমি পর্ব একে খতিয়ান এবং সহকারী খতিয়ান নিয়ে এক্সট্রিম আলোচনা করছি, এখানে আমি হালকা বলে দিই। মূলত সহকারী খতিয়ান হচ্ছে যদি আমার কোনো দেনাদার বা কোনো পাওনাদার বা প্রাপ্য হিসাব প্রদীপ হিসাবে নাম উল্লেখ থাকে, সেটাই হচ্ছে মূলত সহকারী খতিয়ান। সো দুটি প্রচলিত সহকারী খতিয়ান হচ্ছে দেনাদার বা পাওনাদার মূলত, এবং এই দেনাদার পাওনাদার নামটা উল্লেখ থাকে, যেরকম দেনাদার বুলবুল হিসাব, পাওনাদার মানিক হিসাব, দেনাদার ইয়াসিন হিসাব, পাওনাদার শুভ হিসাব, এরকম যদি কোনো দেনাদার পাওনাদার নাম উল্লেখ থাকে, সেটাই মূলত আমরা সহকারী খতিয়ানে লিপিবদ্ধ করি। আচ্ছা, এবার বলছে ক্রয় ফেরত জাবেদার উৎস দলিল কোনটা। তার মানে আমি ক্রয় ফেরত দিছি, এটার জাবেদার আমার উৎস দলিল কি। দেখেন ক নম্বরে কি বলছে, ডেবিট নোট। খ নম্বরে কি বল, ক্রেডিট নোট। খ নম্বরে ডেবিট নোট, গ নম্বরে ক্রেডিট ভাউচার, ঘ নম্বরে ডেবিট ভাউচার। আমার এখানে মূলত জানতে চাইছে যে ক্রয় ফেরত যে ফেরত হইছে, যে ক্রয় ফেরত একটা জাবেদা দেই, এই জাবেদাটা আমি উৎস কই হচ্ছে, তার মানে কোন একটা দলিলে পণ্যটা যে ক্রয় ফেরত আমি যে ক্রয় করতে আমি তাকে ফেরত দিছি, এটা কোন দলিলে মূলত আসলে লেখা থাকে। তাহলে ক্রয় জাবেদার উৎস দলিল কোনটি, ক আমরা অলরেডি ডেবিট নোট, ক্রেডিট নোট কিংবা ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার পড়ছি। তাহলে আমার সিম্পল কথা ভাইয়া, আমার যখন ক্রয় জাবেদা হয়, তখন আমি ক্রয় ফেরত জাবেদা হয়, সেটা আমি কই থেকে আনি, সিম্পল, এটা ডেবিট নোট থেকে আনি। কোন নোট থেকে আনি, ডেবিট নোট থেকে আনি। সো এই ডেবিট নোটটাই হচ্ছে এর উৎস দলিল, এর ডেবিট নোটটাই হচ্ছে কি এর উৎস দলিল। সো উৎস দলিল বলে আসলে একটু কনফিউজ করার ট্রাই করার চেষ্টা করে, যে উৎস দলিল বলতে কি বোঝায় না বোঝায়, বাট এটা খুবই সিম্পল, যে আমার যখন ক্রয় ফেরত হয় আমি এটা কই থেকে আনি, ডেবিট নোট থেকে আনি, তাহলে ডেবিট নোটটাই হচ্ছে এর উৎস দলিল, শেষ। ঠিক একইভাবে যে আপনাদেরকে বলি, দেখেন এই যে এখানে একই প্রশ্ন, বিক্রয় ফেরত জাবেদার উৎস দলিল কি। আরে ভাই, বিক্রয় ফেরত আমি আনি কই থেকে, বিক্রয় ফেরত আনি তো আমি ক্রেডিট নোট থেকে। বিক্রয় নোট আমি কই নোট থেকে আনি, বিক্রয় নোট আমি ক্রেডিট নোট থেকে আনি। তাহলে এই ক্রেডিট নোটই হচ্ছে আমার উৎস দলিল। অনেকে মনে করে ভাই উৎস দলিল বলছে আই হায় ভাউচার মাউচার হবে কি না, না রে বাবা, আমি যেখান থেকে আনি আমার সেটাই হচ্ছে এর উৎস দলিল। তাহলে আমি এটা ক্রেডিট নোট হচ্ছে আমার উৎস দলিল। আমি আশা করি এই দুইটা সবাই ক্লিয়ার, যে আমার যখন ক্রয় ফেরত জাবেদা বলবে কই থেকে আনি, ডেবিট নোট, উৎস দলিল ডেবিট নোট, শেষ। বিক্রয় ফেরত জাবেদা কই থেকে আনি, ক্রেডিট নোট, উৎস দলিল ক্রেডিট নোট, শেষ। এই একটু যদি আমি ব্যাকওয়ার্ডে যাই, আপনি একটু দেখেন যে আমাদের কয়টা প্রশ্ন এই ডেবিট নোট এবং এই ক্রেডিট নোট সম্পর্কিত। দেখেন এই যে ক্রেডিট নোট কই প্রস্তুত করা হয়, বিক্রয় ফেরতের সময়, মানে আমাদের অনেক প্রশ্ন এই ডেবিট নোট এবং এই ক্রেডিট নোট সম্পর্কিত। আমরা এই জন্য ডেবিট নোট এবং ক্রেডিট নোটে আমি একটু প্রাধান্য দিই আর কি। ওকে, সো আমাদের একটা প্রশ্ন আছে লাস্ট, সেটা হইতেছে পুরাতন আসবাবপত্র 20,000 টাকায় ধারে বিক্রয় করা হয়েছে। ওকে, তাহলে আমরা বুঝা গেলাম পুরাতন আসবাবপত্র ধারে বিক্রয় করছি, আসবাবপত্র আমি ধারে বিক্রয় করছি। এই তো কোন জাবেদায় যাবে। আমাকে অনেকে বলেন যে ভাইয়া পুরাতন, আমি যদি এখানে বলি যে ধারে বিক্রয় বলতে, তাই না, ধারে বিক্রয় নিয়ে কথা বলি, ধারে বিক্রয় যদি করি
সেটা যদি আমার পণ্য হয়, কি হয় পণ্য, তাহলে বিক্রয় জাবেদা বা বিক্রয় বই, আপনি যেটাতে বেশি কমফোর্টেবল। ওকে, যদি আমার ধারে বিক্রয় হয় এবং সেটা যদি সম্পদ হয়, তাহলে আমি এটা কই যাবে সাধারণ জাবেদায়, এটা কই যাবে আমার, এটা যাবে হচ্ছে আমার সাধারণ জাবেদায়। সো অনেকের মনে প্রশ্ন, ভাইয়া আমি যখন আসবাবপত্র বিক্রি করতেছি, আসবাবপত্র বিক্রি করলে আমি টাকা পাবো, তো টাকা পাইলে কেন এই টাকাটা পাইছি নগদ প্রাপ্তিতে যাবে না? মূলত পুরাতন আসবাবপত্র আমি সম্পত্তি, আসবাবপত্র বিক্রয়জনিত লাভ আমার কাছে এক প্রকার মূলধন জাতীয় আয় বা মূলধন জাতীয় প্রাপ্তি। এই মূলধন জাতীয় আয় বা এই মূলধন জাতীয় প্রাপ্তির কারণেই এটা নগদ প্রাপ্তিতে যায় না, এটা আমার যাবে হচ্ছে সাধারণ জাবেদায়। এটা আমার কই যাবে, এটা আমার যাবে হচ্ছে সাধারণ জাবেদায়। যদি আমার কোনো মুনাফা জাতীয় আয় হইতো সেইটা আমি নগদ প্রাপ্তিতে লিখতাম, কিন্তু আসবাবপত্র বিক্রয়জনিত বললে সেটা হচ্ছে আমার মূলত মূলধন জাতীয় প্রাপ্তি। সো এটা আমার একটু মাথায় রাখতে হবে এইগুলা। সো আমরা এই ভিডিওতে আমাদের পর্ব 3-এ আমরা কিন্তু পুরোপুরি আলোচনা করছি আমাদের এই অধ্যায় সম্পর্কিত যা এমসিকিউ আছে। আমি মনে করি এই যে পর্ব 1 এবং পর্ব 2-এ যা পড়ছি, এখান থেকে এই এমসিকিউ বাদে আল্লাহর দুনিয়া কোথা থেকে এমসিকিউ করতে পারবে না, করলে অ্যাবসার্ড এমসিকিউ হয়ে যাবে সেটা। সো আমাদের এই পর্যন্ত আজকে ভিডিও। আমাদের পরবর্তী ভিডিও অর্থাৎ চতুর্থ পর্বে আমরা এই যে প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বে যা পড়ছি অর্থাৎ জাবেদা, বিশেষ জাবেদা এবং খতিয়ান বা হিসাবে শ্রেণী বিভাগ, আমরা এইটা নিয়ে সিকিউ সলভ করব। তাহলে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমাদের পর্ব 4-এ আমরা সিকিউ সলভিংয়ে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আপনারা অলরেডি যারা আমাদের এই পেজ, এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের তো শুভকামনা, আর যারা করো নাই তারা সুন্দর মতো এখনই সাবস্ক্রাইব করো, ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট, একটা এই যে আমাদের একটা সাইডে দেখবে একটা বেল বাটন আছে, বেল বাটনে ক্লিক করো, কারণ আমি যখন নতুন ভিডিও আপলোড দিব যাতে এটা নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। তারা কোনো সবাই ভালো থেকো।